আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে শঙ্কর অরবিটাল মানে আই মিন সংকরণ নিয়ে পড়তেছিলাম, আর সংকরণের যেসব দ্বিবন্ধন বা একক বন্ধন নিয়ে তো আগে শেষ করছি। দ্বিবন্ধন ত্রিবন্ধন হইলে কিরকম অবস্থা হইতে পারে সেগুলো দেখছি। তো আজকে আমরা ওই অণুর আকৃতি নিয়ে, সংকরণের পর একটা অণুর আকৃতি কেমন হবে বারবার বলতেছিলাম আগের ক্লাসগুলাতে, যে শঙ্কর অরবিটাল গুলা সবসময় একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নির্দিষ্ট দিকে থাকে। এই কারণে তারা যখন বন্ধন গঠন করে তখন অণু একটা নির্দিষ্ট আকৃতি পায় ওই শঙ্কর অরবিটাল গুলার জন্যই। আচ্ছা, তো এখন আজকে আমরা ওই এটা দেখব যে নর্মাল কিছু ফিক্সড শেপ আছে, যে সংকরণ হওয়ার পর এরকম সংকরণ হইলে এরকম আকৃতি হওয়ার কথা। সো এইসব আকৃতির কোন কি কারণে এইসব আকৃতি ব্যতিক্রম হইতে পারে, আহ এগুলার উপরে ওই যে বারবার বলে আসতেছিলাম মুক্ত জোড় ইলেকট্রনের কোনো প্রভাব আছে কিনা, বা বন্ধনে অংশ নেয় ইলেকট্রন গুলা বন্ধন জোড় ইলেকট্রনের প্রভাব আছে কিনা। তো আমরা সেইটা পড়বো আজকে। ওকে, আহ তো শুরু করতেছি। তো টপিকের নাম হচ্ছে অণুর আকৃতির ও বন্ধন কোণের উপর, অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রন বা সংকরায়ন, এগুলার প্রভাবটা কিরকম হবে সেটা একটু দেখাবো। সংকরায়ন ও মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব, মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। ওকে, আগে ওই ব্যাপারগুলো একটু ইয়া করে আসি। ওই মনে করাই দিই যে মুক্তজোড় ইলেকট্রন কি ছিল, বন্ধনজোড় ইলেকট্রন কি ছিল। আমরা 9-10-এ পড়ছিলাম, তারপরেও যদি ভুলে যাস ইন্টারেও দেখার কথা। যেমন আমরা ধর মিথেনের কথা যদি বলি, কার্বনের আহ, সাথে যে হাইড্রোজেন চারটা বসতেছে, সো আমরা মিথেন অণুটাকে চতুস্তলকীয় শেপ আগেও দেখেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা আগে ক্লাসগুলোতে দেখানোর চেষ্টা করছি আমি চতুস্তলকীয় শেপটা কিরকম হয়, আগের ক্লাসে ভিডিওতেও দেখাইছিলাম এরকম অনেকটা। হুম, তো এইখানে প্রত্যেকটা কোণ, ওগুলাকে আমরা বন্ধন কোণ বলি। সো বন্ধন কোণটাকে এভাবে দেখাবো, এই যে এইচ সি এইচ, মানে একটা এইচ সি এইচ যে কোণ উৎপন্ন করে, সেই কোণটার মান হয় এখানে 109°28'। আগের ক্লাসে কোথায় জানি ভুলে আমি এটাকে ওই পানির অণুটা বলার সময় মেবি 104°, পানিরটা তো 4°, 104° হয়, কিন্তু নর্মাল অবস্থায় যে 109°28' হয়, এটাকে আমি 104° মনে হয় বলে ফেলছিলাম, তোরা বুঝার কথা। ওকে, সো এইখানে এই কোণগুলা সবসময় এই 109°28' করে হচ্ছে নর্মালি। যদি এরকম চারটা শঙ্কর অরবিটাল আসে এরকম হওয়ার কথা। ওকে, এটা ডিগ্রি, এটা মিনিট, তোরা তো জানিস। অথবা কখনো কখনো এটাকে 109.5° এভাবেও লেখে। আচ্ছা, সো এইখানে আমরা জানি যে একটা কার্বনের একটা ইলেকট্রন, কার্বনের একটা একটা করে চারটা ইলেকট্রন, আর হাইড্রোজেনের প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করছে, এরকম করে এইখানে বন্ধনটা হয়। সো এইখানে বন্ধনের মধ্যে যে ইলেকট্রনগুলো অংশ নিচ্ছে এগুলাকে আমরা বন্ধন জোড় ইলেকট্রন বলি, বা সংক্ষেপে আমরা যদি এটাকে বন্ড পেয়ার ইলেকট্রন মানে ইংলিশে, সো আমরা এটাকে জাস্ট ইয়া দিয়ে লিখবো, মানে শর্টে এভাবে লিখবো বিপি, বন্ড পেয়ার, বন্ধন জোড় ইলেকট্রন। ওকে, আচ্ছা, এইখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। সো নর্মালি এর সংকরণ হচ্ছে sp3, এইখানে সংকরণ হয়েছে sp3 সংকরণ, সবগুলো sp3 অরবিটাল এখানে। তো এখন তার মানে sp3 সংকরণ হইলে চারটা অরবিটাল আসে, এবং নর্মালি চারটা অরবিটাল আসলে তাদের মধ্যে সর্বোচ্চ বিকর্ষণ, সরি, সর্বোচ্চ দূরত্ব এবং সর্বনিম্ন বিকর্ষণে থাকার জন্য তারা যদি এভাবে থাকে, এইভাবে যদি চারটা অরবিটাল চতুস্তলকীয় শেপে থাকে, এই তিনটা এইরকম আর একটা এরকম, ওকে, এইরকম শেপটায়, সো এই শেপটার মধ্যে প্রত্যেকটার 109°28' করে কোণ সব জায়গায়, হ্যাঁ, তখন সর্বনিম্ন বিকর্ষণ হবে এবং সর্বোচ্চ দূরত্ব মেনটেন করা সম্ভব হবে। ওকে, আচ্ছা, এখন তার মানে চারটা শঙ্কর অরবিটাল হইলেই আমরা এই শেপটাই আশা করব নরমালি। সো এরকম আরো কি আছে যাদের আমরা sp3 সংকরণ দেখে আসছি। যেমন ধর পানির কথা যদি বলি, পানির মধ্যে আমরা দেখছি যে অক্সিজেনের মধ্যে চারটা শঙ্কর অরবিটাল আসে। সো আমাদের আশাটাও এরকমই হওয়ার কথা ছিল। আমি আগে আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেটা দেখাই,
যে আমরা এরকম এক্সপেক্ট করতেছি যে পানির মধ্যে এরকম আচ্ছা এটা এই ঠিক একই অবস্থা দাঁড়াবে এবং প্রত্যেকটা এই যে এইচ এই দুই এটার মধ্যে তো আর কোনো ইয়া নাই, আই মিন পরমাণু নাই, সো এটারে আর আলাদা করে কোণ না, এই যে এইচ ও এইচ এই কোণটাও 109°28' হবে, আমরা এরকম আশা করতেছি। ওকে, কিন্তু বাস্তবে দেখা যায় যে এই ব্যাপারটা এরকম হচ্ছে না, এটা হচ্ছে 104° বা 104.5° এভাবে বলবো, 104.5°। সো আমরা আশা করছিলাম এটা এটার মতো হওয়া উচিত যেহেতু 4টা শঙ্কর অরবিটাল। আচ্ছা এইখানে এই অক্সিজেনের মধ্যে যে জোড়াগুলা থেকে যায় আমরা তো আগে দেখে আসছি, এই জোড়াগুলাকে আমরা বলি বন্ধন এই সরি মুক্তজোড় ইলেকট্রন। মুক্তজোড় ইলেকট্রন যেটাকে আমরা এলপি দিয়ে দেখাই, এটাও একটা এলপি, এটাও একটা এলপি। এদেরকে আমরা লন পেয়ার বা বন্ধন জোড় সরি মুক্তজোড় ইলেকট্রন বলতেছি। আবারও আগের থেকে একটু বলে রাখি যে আমি যদি বন্ধন জোড়ের জায়গায় মুক্তজোড়, মুক্তজোড়ের জায়গায় বন্ধনজোড় বলে ফেলি কথা বলতে গিয়ে, আমাকে একটু মনে করাই দিস বা বুঝে নিস। ওকে, সো ওটা হচ্ছে মুক্তজোড় আর এটা হচ্ছে বন্ধন জোড়, মানে বন্ধন সৃষ্টি করতে যে জোড়াগুলো অংশ নিবে সেগুলা হচ্ছে বন্ধন জোড়। আর একটা পরমাণুর সর্ববহিস্থ স্তরে মানে বাইরের শেলে এবং আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে একটা পরমাণুর বন্ধনে অংশ নেওয়ার পরে শঙ্কর অরবিটাল গুলাতে যদি কখনো জোড়া ইলেকট্রন থাকে তখন সেটাকে আমরা বলবো, আই মিন যে জোড়া এমন জোড়া শঙ্কর অরবিটাল গুলাতে এমন জোড়া ইলেকট্রন যারা কোনো বন্ধনে অংশ নেয় নাই সেগুলাকে আমরা মুক্তজোড় ইলেকট্রন বলবো। ওকে, তাহলে মুক্তজোড় আর বন্ধন জোড়ের কনসেপ্টটা কিন্তু ঠিকঠাক হইলো। একটা পরমাণুর ভেতরের শেলেও কিন্তু, এটা কিন্তু বাইরের শেলে অক্সিজেনের, কারণ বাইরের গুলাই সংকরণে যায়, ভেতরের শেলেও কিন্তু জোড়া জোড়া ইলেকট্রন আছে, ওগুলাকে আমরা মুক্তজোড় বলবো না। ওকে, সো মুক্তজোড় বন্ধন জোড় এরা যারাই হোক এরা একদম বাইরের শেলের জিনিস। ওকে, সো এরকম একটা এইখানে আমরা ব্যতিক্রম পাচ্ছি। এরকম ধর অ্যামোনিয়া, নাইট্রোজেনের ক্ষেত্রে যদি নাইট্রোজেনেরটা দেখি আমরা, তাহলে নাইট্রোজেনের হচ্ছে এইখানেও sp3 হয়, সো আমাদের এইখানেও আমাদের কনসেপ্টটা এটাও চতুস্তলকীয় হওয়া উচিত। সো এরকম একটা তারপর বাকিটায় তিনটায় বন্ধন থাকে। সো আমরা আশা করতে পারি এইখানে ওই HNH এই কোণটা ওই 109°28' হবে, বাট এটাও এরকম হয় না, এটা হয়ে যায় 107°। ওকে, তাইলে এই যে বন্ধনগুলা হচ্ছে এই ক্ষেত্রে প্রত্যেকটার মধ্যে সেম সংকরণ হওয়া সত্ত্বেও কেন এরকম ডিফারেন্স দেখা গেল? সবারই এরকম হওয়া উচিত ছিল, অথবা সব মানে সবারই কমন হওয়া উচিত ছিল, সেটা হয় নাই। সো তার মানে বোঝাই যাচ্ছে যে এইখানে এদের কোনো কাহিনী আছে, এরা কোনো ভূমিকা রাখতেছে এখানে, এবং ব্যাপারটাও তাই। সো এখন আমরা আসি যে কি কারণে তাইলে এদের কোনগুলা এই স্বাভাবিকের তুলনায় একটু চেপে আসতেছে, চেপে চেপে আসার রিজনটা কি? সো এগুলো যদি একটু জাজ করি আমরা, তাহলে ব্যাপারটা হচ্ছে সবসময় ইলেকট্রন তো ইলেকট্রনকে বিকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। সো এই জোড়াগুলা ইলেকট্রনের জোড়াগুলা বা এই বন্ধনগুলো একটা আরেকটাকে বিকর্ষণ করে সবসময়, কিন্তু এই বিকর্ষণগুলো সমান না। কেন সমান না আমি একটু পরে বলবো। সো আমরা যদি বিকর্ষণটা কয়টা টাইপের হইতে পারে একটা অণু গঠন করার পরে, যদি আমরা একটা হ্যাঁ ভাই বল। 104.5 উপরে ডিগ্রি সাইন দিছি। ওকে, ওই 50 বললেও আসলে কোনো সমস্যা নাই, কারণ দশমিকের পরে তো। আচ্ছা, এবার আসি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া কিছু বলবি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে এটা একটা ভুল কনসেপ্ট, যে একবার হচ্ছে যে ওই যে আচ্ছা তো আমরা একটু ক্যালকুলেট করি যেহেতু কথা আসছে। আমরা যদি ইয়া করি 109°28' এটাকে ইয়া করতো যে আহ, এই যে একটু বুঝাই তাইলে ভালো কথা, যেহেতু মনে মনে করছো কেউ একজন দাঁড়া একটু একটু ক্যালকুলেট করো 109°28' ইন্টু 4, এটার একটু দেখতো কত হয়। আই মিন 109.5 ইন্টু 4 দে। আচ্ছা, 360° কোণ, এটা কখন, এই ভালো কোশ্চেন
এটা আমারও মাথায় আসতো। 360 ডিগ্রি কোণ যখন কথা বলবো তখন অ্যাকচুয়ালি আমরা এই যে এরকম বৃত্তাকার 2 ডাইমেনশনাল জিনিস চিন্তা করতেছি। যদি বৃত্তাকার হয় তাহলে 360 ডিগ্রি কোণ হইতো। যদি 2 ডাইমেনশনাল জিনিস হইতো, এটা কিন্তু 3 ডাইমেনশনাল। সো 3 ডাইমেনশনালি টোটাল কোণ 360 ডিগ্রি হওয়া নেসেসারি না। সবাই কি আমার কথা বুঝতে পারছিস? কারণ সেটা স্পেসের মধ্যে এবার। ওটা কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু সবগুলা কোণ মিলে 360 ডিগ্রি হইতে হবে না। সেটা যদি একই সমতলে থাকতো তাহলে 360 ডিগ্রি হওয়া দরকার ছিল। যেমন আমরা সমতলীয় কিছু আকার দেখে আসছি যেটা ত্রিভুজাকার শেপে ছিল। ওরা 3টে 120 করেছিল। সমতলের যতগুলা অরবিটাল আছে, একই সমতলে যারা আছে, তাদের সবার কোণ মিলে অবশ্যই 360 ডিগ্রি হবে। আর যদি একই সমতলে না থাকে, এখানে দেখতেই পারতেছিস সবাই ভিন্ন ভিন্ন সমতলে আছে, কেউ একই সমতলে নাই। SP2 না, যে কোনো হ্যাঁ SP2 এর ক্ষেত্রে 120। হ্যাঁ, আমি বলতে যাচ্ছি এই কনসেপ্টটা কিন্তু আমারও ছিল ইন্টার লাইফে, যে কেন সবগুলো মিলে তো 360 ডিগ্রি হওয়ার কথা। ওইটা কখন হওয়ার কথা? যদি এমন হয়তো 4টা অরবিটালকেই একই তলে থাকতে হবে, মানে 4টা অরবিটাল এভাবে থাকবে ধর, এরকম কিছু, তখন 90 90 90 করে থাকতো, একই সমতলে না। আচ্ছা এবার বুঝছিস? আচ্ছা দাঁড়া একটু, আমার মার্কারটা ওকে। তাইলে এইবার আমাদের পরবর্তী যে, হ্যাঁ ভাই বল। আহ, গু- আচ্ছা মানে আহ, তুই চাচ্ছিস এটাকে এইখানে নিয়ে আসবি আর ওটাকে ওই পাশে পাঠাবি, এরকম কিছু? আচ্ছা, আহ, ব্যাপার হচ্ছে আমরা তো উপরে নিচে আনা নিয়ে কিছু না, অরবিটাল গুলা মানে প্রথমে প্রত্যেকটা অরবিটালই SP3 হইলে এই শেপেই সাজার চেষ্টা করবে। এই শেপে সাজার পর কি কাহিনী হবে সেটা বলতে যাচ্ছি। সবাই ফার্স্টে এরকম শেপই নেওয়ার চেষ্টা করবে, নিতে গিয়ে তখন তারা বিপদটা পড়বে। কোথায় বিপদটা হবে সেটা বলতেছি। তখন এরকম অবস্থা হবে, একটা অণুর মধ্যে নরমালি কি কি টাইপের বিকর্ষণ হওয়া সম্ভব এই বন্ধন সৃষ্টি করার পরে? এরকম হইতে পারে অণুটার মধ্যে শুধুমাত্র বন্ড পেয়ার আছে, কোনো লোন পেয়ার নাই। তার মানে ওখানে যতগুলা বিকর্ষণ হবে সেই বিকর্ষণগুলো এরকম হবে যে একটা বন্ড পেয়ারের সাথে আরেকটা বন্ড পেয়ারের বিকর্ষণ হবে। এটাকে আমরা বিপি বিপি বিকর্ষণ বলবো। ওকে, বা বিপি বিপি রিপালশন বলে। হ্যাঁ, আচ্ছা, মানে একটা বন্ড পেয়ারের সাথে আরেকটা বন্ড পেয়ারের বিকর্ষণ, এটা হইতে পারে। যদি অণুটা এরকম হয় তাইলে এইখানে কি কি বিকর্ষণ হওয়া সম্ভব? এখানে বন্ড পেয়ারের বিকর্ষণ হইতে পারে, মানে বিপি বিপি বিকর্ষণ হওয়া সম্ভব। আবার এই বন্ড পেয়ারের সাথে, এটা তো বন্ড পেয়ার, এটার সাথে এই লোন পেয়ারের বিকর্ষণ হইতে পারে। তার মানে এইখানে আরেকটা টাইপের বিকর্ষণ চলে আসছে, সেটার নাম হচ্ছে LPBP, লন পেয়ার। আচ্ছা, উল্টা দিকে যাচ্ছি, লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। তার মানে এই অণুটার মধ্যে দুইটা টাইপের বিকর্ষণ কাজ করতেছে, লন পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ আছে, আবার বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ আছে। ওকে, এখন যদি এই অণুটাই চিন্তা করি, এখানে 3টা টাইপের বিকর্ষণ চলে আসছে। বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ আছে, মানে এখানকার এই বন্ধন জোড়, দুইটা বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ আছে। আবার লন পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ আছে। তার মানে এটাও আছে, এটাও আছে, আরো একটা এক্সট্রা আছে, লন পেয়ারের সাথে লন পেয়ারের বিকর্ষণ আছে। সো এইবার তার মানে এই যে ইলেকট্রন জোড়ার যে বিকর্ষণ, সেই বিকর্ষণটা 3টা টাইপের হইতে পারে: এলপি এলপি বিকর্ষণ, এলপি বিপি বিকর্ষণ, বিপি বিপি বিকর্ষণ। এখন কোনটা বেশি? এই 3টার ক্রমশ একই না, সব বিকর্ষণগুলো সেম না। এটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা হচ্ছে যখন একটা অণু বন্ধন গঠন, এই সরি, একটা জোড়া বন্ধন গঠনে অংশ নিছে। সো আমি আহ, পানির অণুর জন্যই দেখাচ্ছি একটু। ধর আচ্ছা এইখানেই দেখানোর চেষ্টা করি। পানির অণুর মধ্যে যে বন্ধন জোড় ইলেকট্রনগুলো অংশ নিছে, আচ্ছা একই আকৃতির ছিল কিন্তু এটা। এইখানে একটা জোড়া ছিল যেটাকে আমরা বন্ধন জোড় বলতেছিলাম এতক্ষণ। হ্যাঁ, ওই জোড়াটাকে আমি ওই যে এখানে দেখাইছিলাম যেটা। আর এটা হচ্ছে মুক্ত জোড়।
তো বন্ধনজোড় ইলেকট্রনটা অক্সিজেন নিউক্লিয়াস কিন্তু এই যে মাঝখানে আছে, নিউক্লিয়াস এই মাঝখানের জায়গায়। বন্ধনজোড়ের ইলেকট্রনগুলা নিউক্লিয়াস থেকে তুলনামূলক দূরে, ওকে, তুলনামূলক দূরে। তো দূরে সরে যাওয়ার কারণে, কারণ এই যে ওই পাশের হাইড্রোজেনের সাথে তার বন্ধন গঠন করতে হচ্ছে, তো সো একদম অরবিটালের কর্নার দিকে তারা, এরকম একটা। সো এদের মধ্যে যতটুকু বিকর্ষণ হবে, ডিস্টেন্সটা অনেক বেড়ে গেছে। এই যে একটা এখনই বুঝে যাবি, দ্বারা সমস্যা নেই। ধর আমি এভাবে আঁকতেছি, এরকম দুইটা বন্ধন আছে, এইখানে দুইটা ইলেকট্রন রাখছিস, বা এই যে এখন এদের মধ্যে ডিস্টেন্সটা সর্বোচ্চ দূরত্ব হয়ে আছে, বা অনেক দূরে আছে তাদের মধ্যে ডিস্টেন্সটা। এখন এই সেম, এই যে এই দুইটা ধর এরকম ডিস্টেন্সে থাকলে, যদি এরকম হইতো এই জোড়া দুইটা এখানে না থেকে এইখানে থাকতো, বিকর্ষণটা বেশি হইতো না? এইখানে থাকলে ডিস্টেন্সটা বেশি হচ্ছে, এইখানে থাকলে বিকর্ষণটা বেশি হবে না? যদি এই জোড়া দুইটা এখানে থাকে, একটু কথা বলিস। মানে বন্ধনের কর্নার সাইডে না গিয়ে নিউক্লিয়াসের, এটা ধর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কাছাকাছি যদি জোড়াগুলা থাকে, বিকর্ষণ বেশি হবে তখন। সো কাহিনীটা এটাই হয়। এরা যেহেতু বন্ধনে অংশ নিছে, ওদেরকে কোনো ওয়ে নাই, নিউক্লিয়াস তো ইলেকট্রনকে টানে আমরা জানি, তবুও এরা দূরে সরে থাকতে হবে, মানে এইদিকে আসে। তার মানে বন্ধন জোড়গুলা সবসময় নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে, একদম বন্ধনের কর্নারের দিকে অবস্থান করে। এই কারণে তখন তাদের মধ্যে বিকর্ষণটা যতখানি হয়, কার্যকারী হয়। আর এগুলা হচ্ছে মুক্ত জোড়। মুক্ত জোড় ইলেকট্রনগুলা সবসময় নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, কারণ ওই যে তারা তো ওইদিকে কোনো ইয়া নাই, ওইদিকে তো কারোর সাথে বন্ধনে অংশ নেয় নাই। সো তারা এখানে মুভ করে যখন, সবসময় এই যে নিউক্লিয়াসই, মানে তাদের তো পজিটিভ টানতেছে সবসময়, সো তারা অ্যাকচুয়ালি যে দূরে দূরে যে দেখাইছি, এরা এই দিকটাতে সরে থাকে অ্যাকচুয়ালি। তো কাহিনী একই ব্যাপার, তাইলে এইটার মধ্যে বিকর্ষণটা বেশি হবে। কথা কি বোঝা গেছে? ওকে, তার মানে সবসময় এলপি এলপি বিকর্ষণ বিপি বিপি বিকর্ষণের তুলনায় অবশ্যই বেশি হবে। আর যদি একটা এলপির সাথে বিপির বিকর্ষণ বলি, তাহলে ওই যে চিন্তা করে এরকম যে এই দুইটা সবচেয়ে বেশি বিকর্ষণ, এই দুইটা সর্বনিম্ন বিকর্ষণ। আর যদি এই যে এদের ইয়াটা চিন্তা করি, এলপির সাথে বিপির চিন্তা করি, তাহলে এটা হচ্ছে মাঝামাঝি বিকর্ষণ। ওকে, তার মানে বিকর্ষণের ক্রমটা এরকম 1 2 3। মানে যদি আমরা বলি যে নিচের দিকে আস্তে আস্তে বিকর্ষণ কমতেছে। ওকে, বিকর্ষণ কমছে, বিকর্ষণ কমছে। তাইলে প্রথমে এই অরবিটাল গুলা, এই যে এখানকার চারটা অরবিটাল এভাবেই সাজার চেষ্টা করছিল, এভাবেই সাজার চেষ্টা করছিল, 109 ডিগ্রি 28 মিনিটই রাখতে চাচ্ছিল। ওকে, আমি একটু দেখানোর চেষ্টা করি, এটাই রাখার চেষ্টা করছিল, কিন্তু কাহিনী কি হয়ে গেছে? কাহিনী হয়ে গেছে এই যে ধর এই এই নীল আর সবুজটা হচ্ছে ধর ওই যে ওই মুক্তজোড়, তাহলে ওদের ওই ইলেকট্রন গুলো কাছাকাছি হওয়ার থাকে, ওদের বিকর্ষণটা বেশি হয়ে গেছে, সো ওরা এরকম চেপে আসছে, আই মিন ডিস্টেন্স বাড়ায় ফেলছে। ওরা ডিস্টেন্স বাড়ায় ফেলার কারণে ওদের সাথে তো আবার এদের বিকর্ষণ কার্যকরী, সো এরা দুইটা একটু সাইড হয়ে গেছে যাতে ওদেরকে জায়গা দেওয়া যায়। কথা কি বুঝা গেছে? এই দুইটা চেপে আসছে, তখন এটা কমে গিয়ে 104.5 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ ভাই বল। আচ্ছা, আহ, ওর কথা হচ্ছে যে পাশাপাশি দুইটা মুক্তজোড় যদি বিকর্ষণ করে, মাঝখানে বন্ধন জোড় থাকার কোনো অপশন আছে কিনা? মাঝখানে বন্ধন জোড় থাকলে ওইটা তো ওই যে এলপি বিপির বিকর্ষণ তো বন্ধন জোড় বিকর্ষণের তুলনায় বেশি। আচ্ছা, মাঝখানে যদি এটা আসার চেষ্টা করতো, ওকে দুইজনই এদিক থেকে ফোর্স করতেছে, ব্যাপারটা এরকম, ও বিকর্ষণে এমন জায়গায় শিফট করে যাবে যেখানে বিকর্ষণটা কম হবে, তাহলে ও কার কাছে আসার চেষ্টা করবে? আরেকটা বিপির কাছে আসার চেষ্টা করবে। নামে বুঝছিস? হ্যাঁ, সেখানেই সে শিফট করার চেষ্টা করবে। বুঝছিস না আমি? ওকে, আচ্ছা, আরেকজনের কোশ্চেন, থ্যাঙ্কস। দুইটা লোন পেয়ারের মধ্যবর্তী কোণ কত, এটা জানা লাগবে কিনা? না, জানা লাগবে না, কারণ আমাদের অণু দেখবো আমরা বন্ধন দেখে, কারণ আমরা এগুলাকে কখনোই আমরা দেখবো না। আই মিন আমরা একটা অণুর স্ট্রাকচার যখন দেখবো, এগুলাকে কখনো খেয়াল করবো না আমরা, কারণ এগুলা তো ওই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন, আমরা ওই বন্ধন দেখে অণুটাকে জাজ করবো আকৃতি। সো আমরা কখনোই এদের মধ্যে কত কোণ হইলো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। অ্যাগেইন থ্যাঙ্কস, কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল। ওকে, তারপর আর কারো কোনো কোশ্চেন?
আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ বল ভাই। আমি বুঝি নাই ভাইয়া। কোথায় ভাইয়া? আচ্ছা আচ্ছা। আমি কিন্তু এই যে কোনগুলা একটা একটা করে দেখাচ্ছি এটার মানে সবগুলাই, মানে এটাও কিন্তু 107 ডিগ্রি, বুঝছিস? বন্ড পেয়ার না থাকতো, কোথায় না থাকতো সেটা বলতো একটু। আচ্ছা আমি একটু বলার চেষ্টা করি। ওকে, নাইট্রোজেনের এই অবস্থা হওয়ার কথা ছিল যে চারটা sp3 যেহেতু চারটা ওই আবারও 109 করেই থাকার কথা ছিল, কিন্তু যেহেতু একটাই মুক্তজোড় ইলেকট্রন আছে আর এই যে 2 নাম্বার মুক্তজোড়ের সাথে বন্ধন জোড়ের বিকর্ষণ, সো এটাকে বিকর্ষণ করতেছে, এটাকে বিকর্ষণ করতেছে, এটাকে বিকর্ষণ করতেছে আগের তুলনায় বেশি, মানে এই যে এর তুলনায় বেশি। সো তখন এরা আবার একটু নিচের দিকে এরকম চেপে আসতেছে। ওকে, নিচের গুলা একটু কাছাকাছি চলে আসতেছে 107 ডিগ্রি, এটার তুলনায় একটু চেপে আসছে, বুঝছিস? আচ্ছা, তার মানে জগতের সকল sp3 শঙ্কর অরবিটালে 109 ডিগ্রি 28 মিনিট এটাই হওয়ার কথা ছিল, যদি আমরা অন্য কোনো ব্যতিক্রম চিন্তা না করি। কিন্তু যখনই ওইটার মধ্যে কোনো রকম মুক্তজোর বা চলে আসতেছে, তখনই তার ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এইটার উপরে বেস করে আমরা কয়েকটা ইয়া করব। এই একটা চার্ট আমি লিখে দিছি, ওই চার্ট গুলো আমি এখন ওই চার্টের ব্যাপারটা সংক্ষেপে বলে দিব। সো তার মানে আমাদের একটা অণুর আকৃতি জানার জন্য আগে যে জিনিসটা জানতে হচ্ছে, অণুটা কোন সংকরণ দেখাচ্ছে এটা আগে আমার জানা লাগবে, এবং ওই সংকরণ হইলে নরমাল আকৃতি কি হয় সেটা আমার জানা লাগবে। তারপরে আমরা ইয়া করব যে আহ, লন কোন কোনটা চেঞ্জ হইতে পারে কি পারে না সেগুলো আমরা পরবর্তীতে দেখব। একটু এটা আমার একটা মেসেজ আসছে, আমি একটু দেখিনি। আচ্ছা, ওকে, তাহলে আমরা শর্টে কিভাবে সংকরণ বের করতে পারি, বেসিক দিয়ে বোঝা যায়, কয়েকভাবে বের করা যায়, শর্টে কিভাবে বের করতে পারি সেটার জন্য আমি কয়েকটা সূত্র আছে, দুইটা লিখে দিছি যে যেটা বেশি আমরা ইউজ করবো, একটা দিয়েও হয়ে যায়। ওকে, তাহলে আমি একটু, তাহলে আমি আকৃতি হ্যাঁ বল ভাই বল। আচ্ছা, তোদের সবার জন্য যারা নতুন জয়েন দিছিস আর আগের পোলাপানগুলোকে আমি আগেও বলছি, সেটা হচ্ছে যে কোনো কোশ্চেন কিভাবে লিখবি, কারণ কয়েকটা বই, এটার জন্য ব্যাপার হচ্ছে তুই সব সময় কোনো একটা টেস্ট পেপার বা গাইড থেকে আগে ওই গ নাম্বার বা ঘ নাম্বারের জন্য, কারণ বই থেকে পড়ার সময় হয়তো আইডিয়া পাবি না এটা কিভাবে কোশ্চেন আসবে বা কিরকম, অবশ্য বোর্ড কোশ্চেন কিছু দেওয়া থাকে বইয়ে। তুই আগে গাইড বা টেস্ট পেপার থেকে দেখবি যে এই কোশ্চেনটা আমার এতটুকু লেখা দরকার, তারপরে তুই নিজেই ঠিক করে নিবি যে এটার মধ্যে আমি কি বা কোনটুকু লিখতে পারি, অথবা তুই যে কোনো একটা গাইড বা টেস্ট পেপারের কোশ্চেন ফলো করবি। আবার কথা আছে, টেস্ট পেপারের মধ্যে একই কোশ্চেনের অ্যান্সার 3-4 জায়গায়, ধর একই কোশ্চেনটা যদি রিপিট হয় 3-4 জায়গায় একই কথাকে কয়েকভাবে লেখা থাকতে পারে। তুই ওগুলোর মধ্যে যে কোনো একটাকে চুজ করবি যে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সবসময় ওটাকেই পড়বি, এভাবে পড়াশোনা করবি, বুঝছিস? ওকে, আচ্ছা। তাইলে আমরা একটু ইয়াতে চলে যাই, ওই কিভাবে আমরা শর্টে সংকরণ বের করে ফেলতে পারবো। কেন্দ্রীয় পরমাণু আর আবার বলছিলাম যে আমরা সব সময় কেন্দ্রীয় পরমাণু একটা অণু সংকরণের মধ্যে কেন্দ্রীয় পরমাণু সংকরণটাই চাইবে, এবং আমরা যে সূত্রগুলো লিখবো এটা ওই কেন্দ্রীয় পরমাণু সংকরণটা বের করার জন্যই লিখতেছি। হ্যাঁ, সো সংকরণের ইংলিশটা তো হাইব্রিডাইজেশন। সো আমাদের সূত্রটা এরকম যে হাইব্রিডাইজেশন ইকুয়ালস টু হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তোদের কাছে যেহেতু সবার কাছে নোট আছে, আমি পরিচয়গুলো মুখে বলতেছি, অবশ্য তাও একটু শর্টে বারবার আমি বলবো, আশা করি মনে থাকবে। এইচ হচ্ছে হাইব্রিডাইজেশন মানে সংকরণ, হাফ আর ভি দিয়ে বুঝাচ্ছি ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, মানে বাইরের শেলে যে কয়টা ইলেকট্রন থাকে। ওকে, এটা ছিল ভ্যালেন্স ইলেকট্রন। সো ভি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, আমি উদাহরণ দিব একটু পরে। এম হচ্ছে মোনো অ্যাটমিক অ্যাটম বা এভাবে বলবো, সরি মোনো অ্যাটমিক বলতেছি, মোনোভ্যালেন্ট অ্যাটম বা মোনো একযোজি পরমাণু।
মোনোভ্যালেন্ট মানে একযোজি, ডাইভ্যালেন্ট মানে দুইযোজি। মোনোভ্যালেন্ট অ্যাটম মানে একযোজি পরমাণুর সংখ্যা, ওই অণুটার মধ্যে কয়টা একযোজি পরমাণু আছে, বা সহজ কথায় বলতে পারি ওই অণুটার মধ্যে কয়টা পরমাণু আছে যার যোজনী এক, এরকম আর কি। এই মাইনাস সি, এই সি হচ্ছে চার্জ অফ ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ সংখ্যা। ক্যাটায়নের কিন্তু আবার ক্যাটায়ন সবসময় প্লাস হবে, এটা আমরা জানি। আমরা ওই প্লাস মাইনাস বিবেচনা করতেছি না, আমরা জাস্ট ক্যাটায়নের চার্জের মানটা লিখবো। ওকে, তার মানে মাইনাসের পরে ক্যাটায়নের চার্জ সংখ্যাটা, ওখানে যতগুলা ক্যাটায়ন আছে, যতগুলা ক্যাটায়ন আছে সবগুলার মোট চার্জ সংখ্যাটা ওখানে লিখবো, প্লাস অ্যানায়ন যখন এটা এ দিয়ে অ্যানায়নের চার্জ সংখ্যা, যতগুলো অ্যানায়ন আছে সবগুলার মোট চার্জ সংখ্যাটা ওখানে লিখবো। তাহলে শুরু করি, প্রথমে এক্সাম্পল দিচ্ছি। ধর মিথেন, যেটা আমরা CH4, একদম ইজি। সো এইটার জন্য যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করতে যাই, মিথেনের জন্য হাইব্রিডাইজেশনটা কত হবে? প্রথমে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুটা, তো মানে কার্বনেরটাই বের করতে যাচ্ছি আমরা, মিথেনের মধ্যে কার্বনের সংকরণ কত হবে। সো এই হাফ, আমরা জানি কার্বনের বাইরে শেলে টোটাল 6টা ইলেকট্রন থাকে। ওকে, সো 6, সরি, কার্বনের বাইরে শেলে হচ্ছে 4টা ইলেকট্রন থাকে, তাই না? হ্যাঁ 4টা, 2 4, সরি, 4, কার্বনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। আর এটা হচ্ছে এক, হ্যাঁ হ্যাঁ বল, কি ভি এর ইংলিশ? আচ্ছা, এটার নাম হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। এম দিয়ে বলছি মনো ভ্যালেন্ট অ্যাটম, বাংলায় লিখে রাখতে পারিস, নোটের মধ্যে বাংলায় লেখা আছে। আর ওইটা ক্যাটায়ন আর অ্যানায়ন। আচ্ছা, এখন হচ্ছে কয়টা মনোভ্যালেন্ট অ্যাটম মানে একযোজি পরমাণু কয়টা আছে? 4টা আছে, সো এই 4 লিখলাম। এই যে এখানে 4টা হাইড্রোজেন আছে। তারপরে হচ্ছে ক্যাটায়ন কয়টা আছে, যেহেতু এটা সমযোজী যৌগ, কোনো ক্যাটায়ন নাই, সো ক্যাটায়নের মোট চার্জ 0, কোনো অ্যানায়ন নাই, সো মোট চার্জ 0। তাইলে এইবার আমাদের এরকম আসতেছে 4 আসতেছে। তো 4 হইলে এটা কি হবে? আমরা তো জানি যে সংকরণ শুরুই হয় sp3 দিয়ে। ওকে, সো s দিয়েই শুরু হবে। সো এরকম আসতেছে s, টোটাল 4টা অরবিটাল লাগবে। তার মানে 4টা অরবিটাল হওয়ার জন্য s লাগবে একটা, 3টা p লাগবে। ওকে, আচ্ছা, এইবার যদি সেটা ইয়া হয়, এই যে আমাদের ইয়েটা গেল, CH4 গেল, তারপরে হচ্ছে ধর CO2 জন্য যদি এটা দেখাই, CO2 জন্য আমাদের কার্বনের বাইরে হচ্ছে 4টা ইলেকট্রন, আবারও 4, আর এখানে কোনো একযোজি পরমাণু নাই। সো এই যে এখানে কিন্তু অক্সিজেন যেটা আছে এটা কিন্তু দ্বিযোজি পরমাণু, একযোজি পরমাণু নেই, শূন্য। কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই, তার মানে জাস্ট 4 থাকতেছে, হাফ করলে সেটা 2 আসতেছে। তাহলে দুইটা মানে sp, দুইটা সংকর অরবিটাল লাগবে sp। ওকে, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, কিছু সংখ্যা সংখ্যা কোনটার জন্য কত লেখা লাগবে আমাদের সেটা একটু জানা থাকা লাগবে। তার মানে সংকরণ শুরুই হয় sp দিয়ে, কখনো এই সূত্রে 2 আসলে আমরা বুঝবো সেটা sp মিন করতেছে, কখনো 3 আসলে আমরা বুঝবো সেটা sp3 মিন করতেছে, সরি sp2 মিন করতেছে, মানে 3টা অরবিটাল লাগবে। 4 আসলে বুঝবো sp3 মিন বুঝাচ্ছে, 5 আসলে sp3, p এর তো আর অরবিটাল নাই, তার মানে d আসছে। আচ্ছা, আচ্ছা 4 4, আচ্ছা হ্যাঁ 4, হ্যাঁ বল ভাইয়া। আচ্ছা 4 আসলে আরেকটা হওয়া সম্ভব, সেটা একটু ব্যতিক্রম, ওই ব্যতিক্রম গুলাকে আমরা এখানে না আনি, ওটাকে আমরা পরে বুঝবো। মানে এটা কখনো sp2d বা dsp2 এগুলাও আসতে পারে, হ্যাঁ। আচ্ছা আমি একটু লিখে রাখতেছি, মানে ওগুলাকে এটার মধ্যে না আনাটাই বেটার, ওগুলা আমরাকে পরে আমরা এগুলা বুঝবো আর কি। dsp2 মানে যদি পরমাণু, হ্যাঁ ভাই বল। হ্যাঁ হ্যাঁ, ওগুলা বাদ আছে। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, আসতেছি, সব আসতেছি, এখনো শেষ করি নাই। আচ্ছা, তার এটা dsp2 হইতে পারে, অথবা sp2d, এরকম কিছু হইতে পারে। এগুলা ব্যতিক্রম জিনিসকে আমরা এইখানে আনবো না, আমরা এগুলোই আপাতত মনে রাখি,
কারণ ওগুলো আমরা বুঝে যাব কখন কি হবে, আর ওগুলা খুব কমন কিছু ইয়া আছে যেগুলোর মধ্যে ওগুলা হচ্ছে, সো আমরা ওগুলাকে বুঝে নিতে পারবো। এটা হতে পারে sp3d। আবার যদি এরকম হয় যে ওইটা ডি ব্লক মৌল, তার মানে তার লাস্টে ওই যে 3d অরবিটাল আছে তারপরে 4s, মানে 3d এর পরে 4s এরকম। সো সেই ক্ষেত্রে এটা উল্টা হবে, আগে ডি আসবে তারপরে এস আসবে, মানে তখন এটা DsP3 হবে। এগুলো কিন্তু আমরা সামনে বুঝবো, আগেই পেন নিস না। সো এই যে এখানে টোটাল 5টা অরবিটাল, এই 6, যদি 6 হয় তাহলে নর্মাল যদি সেটা এস বা পি ব্লক মানে আর কি ওই ডি ব্লক মৌল না হয় নর্মালি, তাইলে এরকম হবে sp3d2 এরকম হইতে পারে। আর যদি ডি ব্লক মৌল হয় তাহলে এটা D2sp3 হইতে পারে। তারপর হচ্ছে আমাদের 7, যদি ডি ব্লক মৌল না হয় তাহলে sp3d3 হইতে পারে, এই টোটাল 7টা অরবিটাল। আর যদি ডি ব্লক মৌল হয় D3sp3 হইতে পারে। ওকে, সো এইরকম আমাদের কিছু সংকরণের নির্দিষ্ট পরিমাণ, আমরা ফার্স্টে একদম নর্মাল শেপ নিয়ে কথা বলবো, নর্মাল শেপ, তারপর ওগুলা ব্যতিক্রমগুলা নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, আমাদের টাইম প্রায় এন্ডের দিকে, আমরা আবার একটু জয়েন দিই। আচ্ছা, তো এবার আসি, আহ ধর আমরা যদি যদি আমাদের কোনো আয়ন দিয়ে দেয়, ধর আমাদের বলা হইলো ধর বললো এই যে অ্যামোনিয়াম আয়ন অবশ্য কমন, আচ্ছা এই যে সালফেট আয়ন বললো, এখানে সালফারের সংকরণ কত এটা যদি বের করতে বলে, তাহলে আবার আমরা ওই একই প্রসেস অ্যাপ্লাই করব, যে হাইব্রিডাইজেশনটা হবে সালফারের বাইরে সেলে কয়টা থাকে যেন, সালফার তো 16, 2 আর 6, ওকে 6, আমি কোনো ভুলভাল করে ফেললে বলিস, 6 প্লাস কোনো ইয়া নাই, আই মিন একযোজি পরমাণু নাই, সো এইখানে একযোজি পরমাণু নাই, শূন্য, মাইনাস ক্যাটায়ন, ক্যাটায়ন নাই, সো শূন্য, অ্যানায়ন আছে, অ্যানায়নের চার্জ হচ্ছে -2, মানে শুধু 2 চার্জ সংখ্যাটা লিখবো, +2, তাহলে এখানে আসতেছে 6 আর 2 হচ্ছে 8, তার মানে এইখানে লাস্টে আমাদের এটা আসতেছে sp3, কত, হ্যাঁ sp4, sp3, তো এভাবে আমরা বের করে ফেলতে পারবো। ওকে, সো যেটাই আমাদের দিক আমরা এই সমীকরণ দিয়ে বের করে ফেলতে পারবো। আরেকটা সমীকরণ বলতেছি, আরো অনেক ওয়ে আছে, কেউ আবার বেসিক দিয়েও বুঝে যাইতে পারবি, সেটা অবশ্য পরীক্ষার হলে ওই অবজেক্টিভ অ্যান্সার করার সময় বেসিক দিয়ে চিন্তা করাটা একটু লেট হবে দেখে ওই নর্মাল করে ফেলা যায়। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, আরেকটা হচ্ছে, সো আমি আরেকটা সূত্র লিখতেছি যে আমাদের এই হাইব্রিডাইজেশন নির্ণয় করার আরেকটা ল হচ্ছে, আমরা যেহেতু দেখলাম এতক্ষণ যত জায়গায় দেখে আসছি, আমরা বলছি যে সব সময় সিগমা বন্ধন আর হচ্ছে ওই যে ইয়াগুলাই, সিগমা বন্ধন যারা সৃষ্টি করছে আর হচ্ছে যারা ওই মুক্ত জোর অবস্থায় আছে, এরাই কিন্তু ওই সংকরণ মানে সংকর অরবিটাল হয়। পাই বন্ধনগুলা, ওগুলা সংকর অরবিটাল সংকরণে আসতো না, ওরা বিশুদ্ধ অবস্থায় থাকতো, তার মানে অণুর মধ্যে কোন সংকরণ হয়েছে এইটাই পাই বন্ধনের কোনো ভূমিকা নাই। সো একটা পরমাণুর আমাদের যদি হাইব্রিডাইজেশন নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব, ওই পরমাণুটার সাথে কয়টা সিগমা বন্ধন আছে, নং বা নাম্বার অফ সিগমা বন্ড, কয়টা সিগমা বন্ড আছে, প্লাস কয়টা মুক্তজোর ইলেকট্রন, মানে মুক্তজোর আছে কয়টা, নাম্বার অফ লন পেয়ার, এই দুইটাকে যোগ করলেও তার সংকরণটা আমরা পেয়ে যাব। যেমন ধর যদি ওই যে মিথেনের কথা বলি, মিথেনের মধ্যে কোনো মুক্তজোট ছিল না, 4টা সিগমা বন্ধন ছিল, যেহেতু 4টা সিগমা বন্ধন ছিল আর ওই কোনো মুক্তজোট নাই, তাহলে এখানে 4 আসবে, আবারও সংকরণ sp3। যদি আমাদের CO2 বলতো, CO2-র কথা যদি জানি, দেখার চেষ্টা করি, তখন মানে এটা দিয়ে অবশ্য কাজ করতে গেলে আমার আবার গাঠনিক সংকেতটা জানা লাগবে, এটা কিন্তু একটা ব্যাপার। সো এইখানে যদি কার্বনের সংকরণ বের করতে বলে, তাহলে আমি দেখবো তার কত, কয়টা সিগমা বন্ধন আছে, এই যে একটা সিগমা, এই একটা সিগমা, তার কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই,
কারণ সে জোড়াগুলো এখানে ইউজ করে ফেলছে। তো তখন আমার টোটাল মোট এখানে আসবে হচ্ছে 2টা, মানে এইটার মানটা আসবে 2, এটার মান আসবে 2, তার মানে এটা হচ্ছে এসপি। এবং এই সূত্রে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আগের বার তো শুধু ওই যে কেন্দ্রীয় পরমাণু এভাবে নিতে হচ্ছিল, এবার কেন্দ্রীয় না, আমি যে কোনোটা করতে পারবো, আমি এটাও দেখতে পারবো, অক্সিজেন এটা দেখতে পারবো। আমরা জানি যে যখন CO2 মধ্যে অক্সিজেন এই প্রত্যেকটা অক্সিজেন এখানে এরকম 2টা জোর নিয়ে আসে, আর এই যে সিগমা বন্ড ধরুন একটা বানাচ্ছে, তাহলে এই অক্সিজেনটা সংকরণ কত এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। অক্সিজেনটা বন্ধন করছে একটা সিগমা বন্ড, তাইলে তার ওই অক্সিজেনের সিগমা বন্ড হচ্ছে একটা, আর তার মুক্ত জোর আছে 2টা, তাহলে টোটাল হচ্ছে 3। তার মানে ওই অক্সিজেনটা সংকরণ, অক্সিজেনেরটা যদি বলি, কার্বনের না, হ্যাঁ অক্সিজেনের হচ্ছে sp2। বুঝছিস সবাই? আগের সূত্রটা দিয়ে শুধু কেন্দ্রীয়টা করতে পারতাম, এটা দিয়ে যে কোনো পরমাণুর, তবে এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গাঠনিক সংকেতটা আমার জানা থাকতে হবে। ওই তখনও সালফেট আয়নের গাঠনিক সংকেতটা তোর জানা থাকতে হবে, 9-10-এ পড়ে আসছিলি অবশ্য। গাঠনিক সংকেত কিভাবে লিখতে হয় কেউ যদি এটা ভুলে যেয়ে থাকিস, এটা অবশ্য আমি মেবি ইয়াতে দেখাবো, আহ ওই যে যখন পরিমাণগত রসায়ন পড়াবো ওখানে জারণ বিজারণ পড়ানোর সময় এই ব্যাপারটা একটু দেখাবো। সো এখন আর বলতেছি না। আর কারো যদি আহ আর একটু জানতে ইচ্ছা করে, বেশ একবারে ছোট ইজি ভাবে জানতে ইচ্ছা করে, তাইলে আমার এসএসসি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটার যে লেকচারটা আছে ওখানে একটু গাঠনিক সংকেতটা দেখিস। সো এটার মধ্যে এরকম ছিল অ্যাকচুয়ালি, এই যে এভাবে সালফারের এই অবস্থা, সালফারের এই অবস্থা থাকে যখন সালফেট আয়ন হয়, এই যে SO4 2-। আচ্ছা, যদি শর্ট করে বলতে চাই গাঠনিক সংকেত লিখতে হয় কিভাবে, গাঠনিক সংকেত লিখতে হয় যেটার যোজনী সবচেয়ে বেশি, এই সালফেট SO4 এর মধ্যে সালফারের যোজনী সবচেয়ে বেশি, বা ও হচ্ছে, বা এভাবে বলতে পারি ওটার মধ্যে যে পরমাণুর সংখ্যাটা কম, ওকে আই মিন সাথে সংখ্যাটা কম, আহ সে সবসময় কেন্দ্রে থাকে, এবং ওভাবে কেন্দ্র থেকে বাইরের দিকে আস্তে আস্তে কম যাবে আর কি। তো সালফারের যোজনী সবচেয়ে, আচ্ছা আমি ধর এটা জানি না, তাহলে আমি এভাবে শুরু করব, সালফারের যোজনী সবচেয়ে বেশি, ও থাকবে কেন্দ্রে। এবার অক্সিজেন আছে 4টা, অক্সিজেনের যোজনী সালফারের তুলনায় কম, সো এর বাইরে এ থাকবে। তারপর যদি হাইড্রোজেন থাকতো তার বাইরে হাইড্রোজেন যাইতো, এভাবে লিখতাম। সো অক্সিজেন 4টা, এই 4টাকে চারপাশে দিচ্ছি, এরকম সিরিয়াল করে আগাবে, ওকে। তারপরে হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন আবার যেমন H2SO4 যদি বলতো, আচ্ছা আমি এখানে H2SO4 যেহেতু চলেই আসছে বলে ফেলি, H2SO4 যদি থাকতো তার মানে হাইড্রোজেনের যোজনী অক্সিজেনের চেয়েও কম, তাহলে এটা আরো বাইরে যাবে। তার মানে আমি হাইড্রোজেন দুই পাশে এরকম 2টা দিতে পারি, অথবা এক সাইডে 2টা দিতে পারি, মানে বাইরের দিকে যেতে থাকবে আস্তে আস্তে। এবার এদেরকে এভাবে সাজানোর পর আমি আস্তে আস্তে যোজনী ফিল আপ করবো। এবার আমরা জানি অক্সিজেনের 2 হাত, তাইলে এই অক্সিজেনের 2 হাত, ওই অক্সিজেনেরও 2 হাত হবে, এই দিলাম 2 হাত, অক্সিজেনের এইখানে 2 হাত দিচ্ছি, এই 2 হাত দিচ্ছি, এই H2SO4 এর গঠন কমপ্লিট। তো এখন যদি আমাদের ওই যে SO4 2- বলে, তার মানে এই যে এই হাইড্রোজেনটাকে সরাই ফেলতেছি, এই হাইড্রোজেনটাকে সরাই ফেলতেছি, সো এই যে H+ চলে গেছে, সো অক্সিজেন মাইনাস হয়ে গেছে। তো এটা হচ্ছে SO4 2-। তাহলে এবার SO4 2- এর জন্য যদি আমি এই সূত্র অ্যাপ্লাই করতে যাই, তাহলে কি দাঁড়াচ্ছে, আগেও আমাদের sp3 আসছিল, এবার ওটা আসে কিনা, অর সিগমা এস এর চারপাশে সিগমা হচ্ছে টোটাল 4টা, কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, সালফারের এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, তাহলে জাস্ট ওই 4 আসবে, ওই তার মানে এটা sp3 হবে। বুঝছি সবাই? আচ্ছা এখানে কি কাহিনী হয়েছে, আচ্ছা এই যে এটা, আচ্ছা এখানে কি কাহিনী হয়েছে, অক্সিজেন হাইড্রোজেনের সাথে 2টা বন্ধন, ওই যে ইলেকট্রন ওর একটা হাইড্রোজেনের একটা এরকম ছিল, হাইড্রোজেন যখন H+ অবস্থায় বের হয়ে গেছে, তার মানে ওই ইলেকট্রনটা, হাইড্রোজেনের ইলেকট্রনটা হাইড্রোজেন আর নেয় নাই, ওটা ছেড়ে দিয়ে গেছে। ওইটা যখন ছেড়ে দিয়ে গেছে, তাহলে অক্সিজেনের একটা ইলেকট্রন নিজের আর একটা এক্সট্রা পাইছে, তাহলে এই যে একটা এক্সট্রা ইলেকট্রন, এই জন্য মাইনাস। বুঝছিস সবাই? ওকে, মানে তোদের ব্যাপারটা হচ্ছে কি, আমরা সবাই এগুলা পড়ে আসি 9-10 ইন্টার, হয়তো ভার্সিটিতেও চলে যাই, এগুলা কখনো ফিল করি না, দেখে আসি, ওই মাথায় থাকে, ওই শিখে নেই।
এরকম অনেক কিছুই আমি ধর ভার্সিটিতে উঠা পর্যন্ত ভাবছি এটা তো আমি জানি বা এরকম, পরে এই যে এরকম হঠাৎ করে মনে হয়েছে যে এটা অ্যাকচুয়ালি কি হইলো। এই ব্যাপারটা নিয়ে জারণ সংখ্যা বলার সময় এরকম একটা গল্প আছে, ওটা আমি বলবো নি। আচ্ছা, তো এবার আসি। হ্যাঁ, নামি কিছু বলতে চাচ্ছিস বোধ হয়। আচ্ছা, একটা পরমাণু যখন বা কোনো একটা পরমাণু আয়ন অবস্থায় আছে বা একটা যৌগ গঠন করছিল, সেখান থেকে যখন সে আয়ন অবস্থায় বেরিয়ে আসে। গুড, আবারও একটা ভালো কোশ্চেন চলে আসছে, খালি কোশ্চেনের পর কোশ্চেন। ধর এই যে NH4+, আমাকে যদি বলে এইখানে নাইট্রোজেনের সংকরণ কত, সেটা আমি কিভাবে বের করব? সো আমরা জানি কি, এই যে নাইট্রোজেন, এই NH4+ এর মধ্যে কি কাহিনীটা হয়েছে এখন একটু বুঝে যাবি। এই অ্যামোনিয়া তো এরকম অবস্থায় থাকে, একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, একটু আগে আমরা অ্যামোনিয়াকে দেখে আসছি, আর এরকম 3টা হাইড্রোজেন থাকে। আর এই H+টা যখন আসে, H+ আসে এই এক জোড়া ইলেকট্রন নেওয়ার জন্য। সো H+টা এখানে আসে, এসে এই এক জোড়া ইলেকট্রন নিয়ে সিগমা বন্ধন সন্নিবেশ বন্ধন গঠন করে। সো এখন কিন্তু নাইট্রোজেনের সংকরণ চেঞ্জ হবে না। আগে বারবার এই কথা বলে বলে আমি গলা ফাটাই ফেলছি। যেই নাইট্রোজেন আগের থেকেই ওই যে সংকরণে ছিল, নতুন করে আবার কারোর সাথে বন্ধন গঠন করতে গিয়ে তার সংকরণ চেঞ্জ হবে না। তার মানে নাইট্রোজেনের sp3 সংকরণ ছিল, এইখানেও তার সংকরণ sp3। সেটা যদি আমরা বের করতে চাই, আবারও বের করার চেষ্টা করি, ব্যাপারটা তাই দাঁড়ায় কিনা। যে নাইট্রোজেনের বাইরে বাইরে এবার কয়টা সিগমা বন্ধন, এই একটা সিগমা বন্ধন, এই একটা সিগমা বন্ধন, এই একটা সিগমা বন্ধন। এইটাও অন কাইন্ড অফ সিগমা বন্ধন, কারণ নামটা সন্নিবেশ সমযোজী বন্ধন। সো এটাও সিগমা বন্ধন, অন কাইন্ড অফ। ওকে, মানে এখন যদি নাইট্রোজেনের কোনো মুক্তজোড় ইলেকট্রন কিন্তু এখন নাই, কারণ এই জোড়াটা তাকে এখানে ইউজ করে ফেলছে সে। তাহলে এখনো কার্বনের নং অফ সিগমা বন্ড নাইট্রোজেনের, এই যে আমি ভুলে কার্বন বলে ফেলতেছি, এটা হবে 4, লন পেয়ার হবে 0, যখন অ্যামোনিয়াম আয়ন গঠন করে ফেলছে। তার মানে এখনো তার sp3 সংকরণ। আর যদি আমি নর্মাল অ্যামোনিয়া চিন্তা করি, তখন নাইট্রোজেনের কি সংকরণ ছিল সেটা বের করতে হলে 3টা সিগমা বন্ধন, একটা লন পেয়ার, আবারও 4 sp3। বুঝছিস? হ্যাঁ, কিছু বললি, বুঝি নাই, শুনি নাই। তোর কথা শোনা যাচ্ছে না রে। আচ্ছা, আমি এবার সামনের দিকে যাচ্ছি তাইলে। তো এইটা আরেকটা ছিল। এখন আমাদের তোদের যে সূত্র ভাল লাগে একটা মনে রাখলেই হয় আর কি। হ্যাঁ, 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 ওখানে sp3 হবে। আচ্ছা, ইসের আরেকটা সূত্র, সেটা হচ্ছে তোরা কিন্তু যে কোনো একটা মনে রাখবি, সব মনে রাখলে তোদের ভুলে যাওয়ার চান্স থাকবে। আরেকটা হচ্ছে এই যে ইয়াটা কত আসছে, সংকরণটা কত, সেই সংকরণ বের করার সূত্র হচ্ছে L ইকুয়ালস টু, আচ্ছা বা ওকে, এটা হচ্ছে ওই একটু আগে যে বললাম, এটা সংকরণ না, এটা হচ্ছে তুই একটা কোনো অণু তোকে দিয়ে দিল, ধর এই যে H2O পানি দিয়ে দিল, তুই নর্মালি ওই যে আগের সূত্রটা অ্যাপ্লাই করতে চাচ্ছিস, কিন্তু আগের সূত্র অ্যাপ্লাই করার জন্য মুক্তজোড় ইলেকট্রন যে অক্সিজেনের 2টা আছে, ধর এটা তুই জানিস না। তো তুই এখন কোনো একটা অণুর মধ্যে যদি মুক্তজোড় ইলেকট্রনটা বের করে নিতে হয় যে কয়টা মুক্তজোড় ইলেকট্রন থাকবে, তার জন্য একটা শর্ট সূত্র, সেটা হচ্ছে তোর ওই অণুটার এই ক্ষেত্রে আবার ওই একটা আর একটার বিপরীত আর কি। আগের থেকে তুই সংকরণ জানা থাকতে হবে, মানে হাইব্রিডাইজেশন সংকরণ জানা থাকবে, মাইনাস একযোজি পরমাণু সংখ্যা m মাইনাস ডি দ্বিযোজী পরমাণু সংখ্যা, ডাইভ্যালেন্ট অ্যাটম। হ্যাঁ, যদি কখনো কোনো একটা অণুর সংকরণ জানিস কিন্তু মুক্তজোড় কয়টা না জানিস, তখন তুই এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবি। যে যেমন ধর তুই জানিস যে পানির মধ্যে sp3 সংকরণ হয়েছে, কিন্তু জানিস না পানির মধ্যে কয়টা ওই অক্সিজেনের কয়টা কয়টা মুক্তজোড় ইলেকট্রন আছে, বা ওই অণুটার মধ্যে কয়টা মুক্তজোড় ইলেকট্রন আছে, এরকম জানিস না। তাইলে তুই আহ অক্সিজেনের সংকরণ হচ্ছে sp3, তার মানে হাইব্রিডাইজেশনের জন্য sp3 হইলে আমরা সেটাকে 4 লিখতাম, সো এখানে 4 লিখছি, মাইনাস এখানে কয়টা মুক্ত একযোজি পরমাণু আছে, 2টা হাইড্রোজেন 2, আর মাইনাস কয়টা দ্বিযোজি পরমাণু আছে, অক্সিজেন 2টা, এই 2, সরি দ্বিজ সরি 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 এইখানে দ্বিযোজি 0, ওইটা একটু, মানে অক্সিজেনেরটা বের করতে যাচ্ছি, তো অক্সিজেনের সাথে কয়টা দ্বিযোজি পরমাণু আছে সেটা হচ্ছে 0।
আবার বলতেছি একটু, আমরা অক্সিজেনের সংকরণ জানি 4, আমি জানতে চাচ্ছি অক্সিজেনের বাইরে কোনো মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা। তাহলে ওর সাথে কয়টা একযোজী পরমাণু আছে? 2। ওর সাথে কোনো দ্বিযোজী পরমাণু আছে কিনা? নাই। তাইলে এখন এই পরমাণুটার সাথে কয়টা মুক্তজোড় ইলেকট্রন আছে? 2টা। এই যে এভাবে এভাবে আমরা যে কোনোটা বের করে ফেলতে পারবো। ধর অ্যামোনিয়া সংকরণ জানি sp3, কয়টা মুক্তজোড় আছে জানি না, আমি যদি বের করতে চাই, সো আমরা জানি তো একটা থাকে, সো এটাকে বের করার চেষ্টা করি। সো নাইট্রোজেনের নাইট্রোজেনের সংকরণ হচ্ছে 4, একযোজী পরমাণু সংখ্যা 3, আর কোনো দ্বিযোজী পরমাণু নাই, সো 0, সো এখানে 1। সো কখনো যদি আমাদের ওই যে নং অফ সিগমা বন্ড প্লাস লন পেয়ার এটা দিয়ে দরকার হয়, তখন আমরা এরকম ওই অণুর মধ্যে লন পেয়ার কয়টা আছে এরকম ওইগুলা লন পেয়ার যদি কখনো তুই আকৃতি জানতে গিয়ে বোঝা লাগে যে এটা সংকরণ জানি sp3, তো নর্মাল আকৃতি হওয়ার কথা 109°28'। তো এখন এটার মধ্যে চলে আসছে মুক্তজোড় আছে কিনা জাজ করতে চাই, তখন আমরা এটা দিয়ে জাজ করে নিতে পারবো। হ্যাঁ, মানে আয়নের মধ্যে নির্দিষ্ট পরমাণুটা জানা যাবে। ধরো যে একটু আগে সালফেটেরটা দেখে আসি। গুড। আমরা জানতে চাচ্ছি এই সালফারের কোনো মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা। সো আবার এখানে আসি, সালফারের হাইব্রিডাইজেশনটা কত হয়েছে আমরা দেখে আসছিলাম, sp3 হয়েছে। sp3 মানে আমরা ওটা জানি, sp3 হাইব্রিডাইজেশন হয়েছে। এই অক্সিজেনের আহ, এখানে একযোজী পরমাণু নাই, 0। তার এখানে দ্বিযোজী পরমাণু আছে 4টা। সো হচ্ছে টোটাল এইখানে 4, কত আসতেছে? 4টা, হ্যাঁ, -4। সো এই 0, তার মানে সালফারের বাইরে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। বুঝছিস গোকুল? তার মানে এটা কিন্তু হ্যাঁ, ওটাও দেখ একই অবস্থা হবে। নাইট্রোজেনের জন্য sp3 4, এর বাইরে একযোজী পরমাণুর সংখ্যা 4, কোনো দ্বিযোজী পরমাণু নাই, সো আবার 0। তার মানে ওইটা সে ইউজ করে ফেলছে। আচ্ছা, এটা কিভাবে 4 হইলো? নাকি সালফেটের এটা কিভাবে 4 হইলো? এই যে অক্সিজেন, অক্সিজেন একটা দুই যোজনী বিশিষ্ট পরমাণু, অক্সিজেনের যোজনী 2, কয়টা আছে? ওরকম পরমাণু 4টা আছে, এই জন্য ওখানে 4 লিখছিলাম আগের বার সালফেটের সময়। হ্যাঁ, এই এই সূত্রটা, হ্যাঁ, এই সূত্রটা যদি তুই যে কোনো পরমাণুর সংকরণ জানিস, যে একটা অণুর মধ্যে কোনো একটা পরমাণুর সংকরণ জানিস, তখন তার মধ্যে লন পেয়ার কয়টা আছে আকৃতি বলতে যাচ্ছিস, লন পেয়ারের সংখ্যা তোর মনে নাই, তখন তুই বের করে ফেলতে পারবি এই সূত্রটা অ্যাপ্লাই করে। কথা বুঝছিস? হ্যাঁ, sp2। ওকে। আচ্ছা, sp2 সংকরণ হবে কিনা অক্সিজেনের, দেখ মানে বেসিক বুঝলে না সবকিছু এমনিতেই পারা যায়। দেখ এই যে অক্সিজেনের এখানে এক জোড়া ছিল, ওই এক জোড়া লেখার জন্য আমরা এই যে এরকম একটা ওই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আর কি, এই যে কার্বন ডাইঅক্সাইডে যে CO2 লিখছিলাম, ও বলতে এটা তো হিসাব করে বের করছিলাম যে এটা sp2 হয়। আমরা সেটা না বের করে এরকম নর্মালি বের করতে পারি। সেটা হচ্ছে এই যে এটা একটা সংকর অরবিটালের মধ্যে থাকে, এটা আরেকটা সংকর অরবিটালের মধ্যে থাকে, আর এখানে একটা সিগমা বন্ধন হয়েছে। আমরা জানি সিগমা বন্ধন হওয়ার জন্য আরেকটা সংকর অরবিটাল লাগে যার একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে। তো এই দেখা যায় 3টা আসছে যেহেতু sp2। হ্যাঁ, আর এই একটা অরবিটাল ফ্রি থাকে, যেটা দিয়ে সে ওই যে পাই বন্ধনটা করছে। ওকে, সো এরকম বেসিক বুঝলে আস্তে আস্তে পুরা সব ভাল লাগবে। আচ্ছা, তাহলে আমি আজকে জাস্ট লাস্ট এটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে একটা ছক, ওই ছকটার মধ্যে আমি যতগুলা অণু, তাদের সংকরণ বা বেশিরভাগ যেটা আমাদের আসতে পারে তাদের সংকরণ, তাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা, তাদের আকৃতি, বন্ধন কোণ, এগুলা কিরকম হবে সেগুলো নিয়ে ওই জাস্ট এই ছকটা, আমি আবার ছকটা পুরাটা লিখবো না, আমি আবার লিখলেও তোরা বুঝতে পারবি, তোদের আশা করি ধৈর্য আছে। আমি বড় জোর আর 5-7 মিনিট টাইম নিব, এটা দিয়ে শেষ করতেছি। মানে নতুন কোনো টপিক না, জাস্ট এতক্ষণ যেগুলা বক বক করলাম সেগুলাই বলা। যে আমরা এখন তাইলে আহ বিভিন্ন অণুর আকৃতি, আচ্ছা অণু, এটার সংকরণ জানা আছে, ধর আমরা সংকরণটা বের করব বা সূত্র প্রয়োগ করে। তারপরে এটার
মধ্যে কয়টা লোন পেয়ার আছে ওইটাও আমরা ওই সূত্র প্রয়োগ করে বের করতে পারি, একটু আগে যে সূত্র শিখছি। তারপরে আমি এটার দিতে পারি, একটা ধারণা দিতে পারি এটার আকৃতিটা এমন হওয়া উচিত। অ্যান্ড ফাইনালি বন্ধন কোনটা আমার কষ্ট করে একটু মুখস্থ করা লাগবে, কারণ যেগুলো নর্মাল সেগুলো তো সবসময় সেম হয়, কিন্তু কিছুই যে ব্যতিক্রম হয়ে যাবে যখন মুক্তজোট থাকার কারণে, তখন সেটা কিন্তু ডিফারেন্ট হবে, সেগুলো আমরা আসতেছি। তো প্রথমে কিছু কমন যেগুলা, ধর BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড, CS2, CO2 এরকম। আচ্ছা আমি একটু পরে সবগুলা লিখবো না, সবগুলা তোরা ইয়েতে দেখবি, মানে নোটটার মধ্যে দেখবি। এগুলা যা আছে এদের মধ্যে সবার এসপি সংকরণ আমরা সূত্র প্রয়োগ করে এখন বের করতে পারবো প্রত্যেকটাই। সো আমরা এখন জানি এসপি সংকরণ হইলে আমরা জানি দুইটা অরবিটাল থাকে, দুই পাশে 180 ডিগ্রি করে। সো এখন সংকর অরবিটাল থাকে আর কি, আর এদের কারোর মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন নাই, এটাও আমরা ওই সূত্রটা প্রয়োগ করে বের করতে পারবো, যেহেতু আমরা সংকরণ জেনে গেছি। এসপি হওয়া মানে এর ওই যে সংখ্যাটা হচ্ছে 2 এরকম, সো এই সংখ্যাটা আর আমি লিখতেছি না। সো এর কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। সো নরমাল আকৃতি কি হবে, সরল রৈখিক, দুইটা অরবিটাল এরকম, জাস্ট দুইটা সংকর অরবিটাল 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এই যে যেমন ধর আমরা যদি BeCl2 বলি, আমরা দেখে আসছি এখানে Be ছিল, আর এই সাইডে ওই যে ক্লোরিন আসছিল, এই সাইডে ক্লোরিন আসছিল এরকম, এটা 180 ডিগ্রি ছিল। সো এটার আকৃতি হবে সরল রৈখিক, আর এটার বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। এখন পরের গোলার উদাহরণ আমি একটা একটা করে দিচ্ছি টাইম বাঁচানোর জন্য, মেইনলি তোদের ধৈর্য যাতে আমি ধরে রাখতে পারি। তো পরেরটা হচ্ছে ধর এরকম BF3 যদি বলি, এটা সংকরণ হচ্ছে sp2, এটার ওই সূত্র দিয়ে বের করব। এটার লন পেয়ার আছে কিনা সেটাও আমি সূত্র দিয়ে বের করতে পারি, এটারও কোনো লন পেয়ার নাই। এর আকৃতি হচ্ছে যে তিনটা একই সমতলে থাকে, তার মানে এটা ত্রিভুজীয় বা সমতলীয় ত্রিভুজীয় এভাবে বলা যায়। সমতলীয় ত্রিভুজীয়, সমতলীয় মানে একই সমতলে ত্রিভুজের তিনটা বাহু বরাবর, মানে আর কি এরকম থাকতেছে আর কি, তিনটা বাহু বরাবর বলবো না, মানে এই যে এভাবে, ওকে, যাতে ওই পুরা অণুটা মিলে একটা ত্রিভুজ গঠন করা যায়। সো এখানে কোণ হচ্ছে 120 ডিগ্রি, এগুলো হচ্ছে নর্মাল শেপ, কোনো ঝামেলা নাই। সো এইখানে কিন্তু এই যে আবার তিনটা মিলে 360 হয়েছে, কারণ একই সমতলে। 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বারে হচ্ছে চতুস্তলকীয়, এটা হচ্ছে sp3 সংকরণ। ধর ওই যে CH4 মিথেন দেখাইলাম, এরকম অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া তো ওই যে মুক্তজোড় আছে, আমি প্রথমে যেগুলা লিখতেছি এগুলো মুক্তজোড় ছাড়া নর্মাল, sp3 মুক্তজোড় নাই। সো নর্মাল অবস্থায় এদের আকৃতিটা হবে চতুস্তলকীয়, মানে চারটা তল আঁকা যাবে, চতুস্তলকীয়। চারটা তল কিভাবে আঁকা যায় একটু দেখানোর চেষ্টা করি। এই তিন সাইড, এই সাইডের যে তিনটা, এটাকে একসাথে যোগ করে এখানে একটা তল আঁকা যাবে, এই সাইডে আর একটা তল আঁকা যাবে, এই সাইডে একটা তল আঁকা যাবে, তিনটা, আর নিচে ভূমিতে একটা তল আঁকা যাবে, চারটা, মানে সবগুলাকে যোগ করে, কর্নার গুলাকে যোগ করে। সো এইটার শেপটা ওই কোণগুলা হয় 109 ডিগ্রি 28 মিনিট। তারপর 4 নাম্বার হচ্ছে ওই যে sp3d, এটার আমরা দেখে আসছিলাম, এগুলা সবগুলাই দেখে আসছি। PCl5, এটা দেখতে কেমন হয় তখনও বলছিলাম, এখন আবার বলতেছি, যে পাঁচটা থাকে, তিনটা থাকে একই সমতলে, তিনটা থাকে একই সমতলে, আর একটা উপরে আর একটা নিচে, ওই ফ্যানের উদাহরণ দিছিল কেউ একজন মেবি, ওকে, একটা উপরে আর একটা নিচে। তার মানে যারা তিনটা সমতলে আছে তাদের মধ্যে কোণ 120 ডিগ্রি করে, আর যেগুলো এই লম্বভাবে আছে ওই সমতলের সাথে 90 ডিগ্রি করে। আর এখানে আকারটার নাম কি হবে দেখ, এই মাছ, এই তিনটাকে যদি আমরা যোগ করি এখানে একটা ত্রিভুজ শেপের সমতল পাবো। তারপর এদের কর্নার থেকে এই পর্যন্ত যদি দাগটা নিই, উপরের দিকে একটা পিরামিড গঠন হবে, এরকম নিচের দিকেও আরেকটা পিরামিড বানানো যাবে, নিচের দিকে এরকম সবগুলা তিনটা কর্নার থেকে দাগ টানলে একটা পিরামিড গঠন হবে। তার মানে এটা পিরামিড আছে এই অণুটার মধ্যে, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, মাঝখানে একটা ত্রিভুজ শেপ। তার মানে এটার নাম ত্রিভুজীয় দ্বিপিরামিড, মানে এমন একটা পিরামিড যার তলটা, ভূমিটা ত্রিভুজ শেপের, আর এইখানে দুইটা পিরামিড আছে আর কি, উপরে একটা নিচে একটা। সো এইটা
আকৃতিটার নাম হচ্ছে ত্রিভুজীয় দ্বিপিরামিড। ত্রিভুজীয়। পোলাপানের মনে হয় ধৈর্য চলে যাচ্ছে, সবগুলো আস্তে আস্তে লিভ নিচ্ছে। আচ্ছা দাঁড়া, শেষ করতেছি। আর এটা সমতলে যারা থাকে, ওই সমতলে হচ্ছে 120 ডিগ্রি করে, সমতলে 120 ডিগ্রি, আর উলম্ব তলে 90। হ্যাঁ, ওইটার লিখলাম না, উলম্বে 90। এটা কিন্তু চার্টের মধ্যে দেওয়া আছে, এজন্য আমি লেখার ক্ষেত্রে একটু আলসেমি করতেছি। আচ্ছা, আর 5 নাম্বারটা হচ্ছে SP3D2। আচ্ছা সরি, SF6, মানে অনুর নামটা SF6, এরকম আরো আছে উদাহরণ। SP3D2, এটার মধ্যেও কোনো মুক্তজোর নাই। এটার শেপটা এরকম, 6টা, তো 4টা থাকে সমতলে, ওই যে 4টা সমতলে থাকলে ওই 4টার মধ্যে 360 হওয়ার লাগবে, তার মানে 90-90 করে থাকে। হ্যাঁ, 4টা সমতলে থাকে। আর যে দুইটার একটা উপরে আর একটা নিচে। তো এবারও আমরা উপরে একটা পিরামিড পাবো, নিচে একটা পিরামিড পাবো, যাদের ভূমিটা হবে হচ্ছে চতুর্ভুজ শেপের। তবে এটাকে ওই চতুর্ভুজীয় দ্বি পিরামিড না বলে বলা যাইতো অন্য একটা নাম দেওয়া হয়েছে, অষ্টতলকীয় বলা হয়, কারণ 8টা তল আঁকা যায়, পয়েন্টগুলো যোগ করে 8টা তল আঁকা যায়। সো এই যে মাঝখানে যারা আছে, এই মাঝখানে যে 4টা 90 ডিগ্রি করে, এদের কর্নারগুলো যোগ করার পরে আমি যদি এই উপরেরটার সাথে দাগটা নিই, এই উপরেরটার সাথে যদি দাগটা নিই, তাহলে এই সাইডে একটা তল পাওয়া যাবে, এই সাইডে একটা তল পাওয়া যাবে, এই সাইডে একটা তল, এই সাইডে একটা তল, এরকম উপরে 4টা তল পাওয়া যাবে। আর নিচের যেটা আছে সেখান থেকে দাগ টানলে এরকম আরো 4টা তল পাওয়া যাবে, টোটাল 8টা তল, এই জন্য অষ্টতলকীয়। আচ্ছা, মনে হয় তোরা একটু পরে গালাগালি শুরু করবে, দাঁড়া আমি আর আজকে আগাবো না। অষ্টতলকীয়, এবং এখানে প্রত্যেকের সাথে 90, আই মিন প্রত্যেকের সাথে 90 বলতে ওই কোণের কথাটা বলতেছি। আবার ওই উপরে নিচেরটা কিন্তু আবার 180 ডিগ্রি, ওভাবে চিন্তা করিস না। কিন্তু এইখানে হচ্ছে বন্ধন কোণ হয় হচ্ছে ওই দুইটা, এই ধর SF6, তো এস কে আর দুই সাইডে দুইটা এফ নিয়ে এভাবে যদি চিন্তা করি, দুইটা এফ আর এস, এভাবে চিন্তা করি যদি, তাহলে মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে সবগুলা ইসের এখানে 90 ডিগ্রি হচ্ছে বন্ধন কোণ। এবার ব্যতিক্রমগুলা চাইছিলাম আজকেই, কিন্তু আমি ভয় পাচ্ছি তোরা আর ধৈর্য রাখতে পারবি না, থাকুক আজকে এই পর্যন্ত। আমরা পরের দিন, এগুলা হচ্ছে কমন শেপ, এগুলার বাইরে ওই যে কেন ব্যতিক্রম হয় জেনে আসছি, তার মধ্যেও ব্যতিক্রমের মধ্যেও কম বেশি হওয়ার রিজন কি সেটা পরের দিন বলবো। আর গোকুল আমাকে জিজ্ঞেস করছিল, শিহাবও বোধহয় জিজ্ঞেস করছিল, বা কেউ একজন, নাইট্রোজেনের ডাইঅক্সাইডের কি কাহিনী হয়, এগুলাও পরের দিন বলবো। তাহলে পরের দিনের শুরুতে আমাদের এই আকৃতিগুলার ব্যতিক্রম হইলে কি অবস্থা হয় সেটা নিয়ে কথা বলবো, তারপরে আমরা সন্নিবেশ বন্ধনে চলে যাব। থ্যাঙ্কস, সবাই ভালো থাকিস। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।